ভাইয়া, আপুর সাথে ঝগড়া হয়েছে? না তো আপু, কেন? ও এমন কেন করছে? ধরাই যাচ্ছে না, ছ্যাঁচ্যাঁত করছে। আরে ওকে নিয়ে তুমি ভেবো না। ছায়া আবিরের দিকে তাকালো। ছায়া স্পষ্ট বুঝতে পারছে আবিরের মুখে চিন্তার ছাপ। সবাইকে খাইয়ে নিজে খেয়ে ছায়া নির্জর উপরে এলো। রুমে এসে ছায়া বিছানার এক কোণে নিজেকে লুটিয়ে শুয়ে পড়ে। কিছু সময় পর নির্জর দেখতে পায় ছায়া কিছুটা শীতে শাড়ির ভিতর ঢুকে গেছে একদম। নির্জর গিয়ে এসিটা একটু কমিয়ে ছায়ার গায়ে চাদর টেনে দেয়। তারপর নিজে ছায়াকে জড়িয়ে ঘুমিয়ে যায়। ছায়াকে জড়িয়ে নির্জর পরম শান্তি অনুভব করে। চোখ বন্ধ করে ছায়ার চুলের ঘ্রাণ অনুভব করলে অসম্ভব সুন্দর একটা ফিলিংস আসে নির্জরের। নির্জর ছায়াকে সারা জীবন এভাবে আঁকড়ে ধরে বাঁচতে চায়। ঠিক এভাবে সারা জীবন কাটিয়ে দিতে চায়। মালদ্বীপ থেকে ফিরে সুজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিজেকে আটকে নিয়েছে আদনান। আদনানের চোখ দুটো রক্তের মতো লাল হয়ে আছে। হাতের কাছে কিছুই সুরক্ষিত নাই। তার সব ভেঙে চুরমার দিয়েছে সে। ভয়ে আদনানের কাছে কেউ আসতে পারছে না। আদনানের রাগ সম্পর্কে সবাই খুব ভালো করে অবগত। আদনানের মা আদনানের কাছে আসতেই চাইল, কিন্তু আদনানের রাগের কাছে সেও নিরুপায়। নিরাশ হয়ে সে আদনানের বাসা থেকে বেরিয়ে এলো। আবির খেয়াল করেছে তমা কেমন অস্থির হয়ে আছে, কিন্তু এবার তোমার অস্থিরতা দেখে আবির তোমাকে কিছু বলল না। উল্টো মুখ ঘুরে ঘুমিয়ে পড়ল। আবিরের সত্যি আর সহ্য হচ্ছে না তোমার ব্যবহার। রাত গড়িয়ে দিন হলো। নির্জর ঘুম থেকে উঠে ছায়াকে নিজের বুকের মধ্যে বাচ্চাদের মতো গুটিয়ে থাকা অবস্থায় আবিষ্কার করে। ছায়া একটা কিউট ছোট্ট বাবুর মতো হাত পা গুটিয়ে নির্জরের বুকের মাঝে ঢুকে আসে। নির্জর মৃদু হেসে ছায়াকে সরাতে চেষ্টা করে, কিন্তু ঘুমের ঘোরে মেয়েটা নির্জরকে আরও আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। নির্জরের মাথায় তা দেখে একটা দুষ্টু বুদ্ধি আসে। কি সমস্যা? উঠো। একটু পরে। না, একটু পরে না, উঠো। আমার চেম্বার আছে। না। কি না? চেম্বার নাই? তোমার কথা মতো। হয় আমি না আপনার বউ? চুপ থাকেন এবার। ছায়া নির্জরের ঠোঁট বন্ধ করে দেয় দু আঙ্গুল দিয়ে। নির্জর অবাক ছায়ার কাজে। নির্জর ছায়ার হাত সরিয়ে ছায়াকে আবার ডাক দেয়। উফ, আমার মাথা যন্ত্রণা হচ্ছে নির্ঝর। কেন? ঘুমের ঘাটতি। তো আমাকে এখন কি করতে হবে? আমাকে এইভাবে জড়িয়ে শুয়ে থাকেন, আমি একটু ঘুমাই। আর জ্বালাবেন না প্লিজ। কথাটা বলে ছায়া আবার ঘুমিয়ে যায়। নির্জর ছায়ার কাণ্ড দেখে কিছুটা শব্দ করে হেসে দেয়। পাগলি একটা। না, ঘুম। ছায়া আবার নির্জরের ঠোঁট আটকে দেয়। এবার নির্জর ছায়াকে আরও জোরে জড়িয়ে ধরে। ছায়ার চুলের ঘ্রাণ, ছায়ার বন্ধ চোখের মায়াবী মুখ, সব মিলে এক অপলক সুন্দরী নারী। সকাল 11টা বেজে গেছে। তমা খাবার টেবিলে শাশুড়ি মায়ের সাথে বসে আছে। অনেক সময় ধরে কিছু বলবে বলবে বলে হাত মুচড়ে যাচ্ছে তমা, কিন্তু সাহস হয়ে উঠছে না। তোমার এ অবস্থা দেখে তোমার শাশুড়ি বলে ওঠে, বলবি তমা? মা, আসলে এত সকাল হয়ে গেল, ছায়াও আসলো না, ভাইয়াও আজ বের হলো না। ভাইয়ার তো চেম্বার ছিল। তাতে কি কোনো সমস্যা হয়েছে তমা? না। তবে কাল এসেছি ক্লান্ত, তাই ঘুম হয়তো। মা, আসলে কি বলতে চাইছো তমা? তোমার মুখে এসব কথা মানায় না। চোখ রাঙিয়ে কথাটা বলছিল মিসেস চৌধুরী। মিসেস চৌধুরীর চোখের দিকে তাকিয়ে তমা চুপ হয়ে গেল। মিসেস চৌধুরী চলে গেল উপরে। তমা বসে রইল। আবিরও তোমাকে তেমন ভাও দিচ্ছে না। কিছু সময় পর নির্জর আর ছায়া নেমে আসে নিচে। তমা উপরের দিকে তাকিয়ে ছায়াকে নির্জরের সাথে দেখে চোখ রাঙিয়ে তাকিয়ে পড়ে। ছায়াকে নির্জরের সাথে সহ্য হচ্ছে না তোমার। ছায়া আর নির্জর নিচে নামতে তমা তড়িঘড়ি করে বলতে থাকে, ভাইয়া আসুন, খাবার খাবেন না? সকাল থেকে বসে আছি আপনার জন্য। কি রে আপু, আমার জন্য করিসনি নাকি? না রে, তুই খাবি না, আমি তাই ভাবছি। আর এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে কে তোর জন্য খাবার নিয়ে বসে থাকবে? ছায়া, ব্রেকফাস্ট তৈরি করো, যাও। কেন ভাইয়া, আমি তো করেছি। আমার স্ত্রীর জন্য যে খাবার না, সে খাবার আমার জন্য না। ছোট থেকে, সেই ছোট থেকে তোকে যখন মা এনেছিল
তখন থেকে তুই আমার পছন্দের জিনিসগুলো নিয়ে বেড়াচ্ছিস। আমি তখন থেকে তোর থেকে আমার পছন্দগুলো বাঁচিয়ে রাখছি। কিন্তু কি করব এখন? তুই যে আমার নির্ঝরকে পুরাই কেড়ে নিয়ে গেছিস ছায়া। আমি কি করে সহ্য করব? সহ্য করতে পারছি না তোকে। নির্ঝরের পাশে তো নাই। আহ! যেদিন আমি নির্ঝরকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, ও আমায় সেদিন তোর জন্য রিজেক্ট করেছিল, যার জন্য ওর ভাইকে ফাঁসালাম। আর সেই তুই আমার নির্ঝরকে কেড়েই নিলি ছায়া। তুই কেড়ে নিলি আমার থেকে। তমা নিজেকে সামলাতে পারছে না। আশেপাশে সব কিছু তছনছ করে দিতে মন চাইছে তার। তমা চুপচাপ বসে ভাবতে থাকে অতীতের কথা। তমা তখন ছোট, কিন্তু বুঝতে শিখেছে। ছায়া ছিল এতিম। তাদের চাচা চাচির একমাত্র 1 বছরের সন্তান ছায়া। ছায়ার মা বাবা হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। সেদিন ছায়াকে ছায়ার মা বাবা তমার মা বাবার কাছে নিয়ে গেছিল, কারণ তাদের কোনো কাজ ছিল ইম্পর্ট্যান্ট। তমা যেহেতু বড় আর ছায়া তখন কথা বলতে পারে না, 1 বছর 2 মাস বয়স বাচ্চাটার, তাই তমার মা ছায়াকে রেখে দেয় নিজের কাছে। ছায়াকে রেখে দিয়ে অনেক বড় বিপদ থেকে ছায়াকে রক্ষা করে তারা। তমার মা ভাইয়া ভাবির মৃত্যুতে ভীষণ কষ্ট পায়। সে ছায়াকে নিজের মেয়ের সাথে বড় করার সিদ্ধান্ত নেয়। এতে অবশ্য তমার বাবার কোনো আপত্তি ছিল না। তমা তখন বেশ বড়, সবই বুঝে, তাই ছায়াকে সে আপন করে নিতে চাইতো না। কিন্তু তোমার মায়ের একটাই কথা ছিল, ছায়া যে আমাদের পরিবারের না, এটা যেন কেউ কখনো জানতে না পারে। এভাবে ছায়া বড় হয় তোমার মা বাবার কাছে, তোমার বোন হিসাবে। ছায়া আজও এক কথা জানে না। ছোট থেকে তমা মনে করতো ছায়া তোমার ভাগে ভাগ বসিয়েছে শুধুমাত্র। ছায়ার জন্য তোমার মা বাবা দ্বিতীয় কোনো সন্তান নেয়নি। ছায়াকে সময় দেওয়ার জন্য এসব কিছু তোমার ভীষণ খারাপ লাগতো। তোমার ছোট থেকেই ছায়াকে সহ্য করতে পারতো না। আর তোমার মধ্যে এই কথাটা আরও বড় জায়গা করতে থাকে। এভাবে চলতে থাকে দিন। ছায়ার ছোট থেকে স্বপ্ন ছিল ও ডাক্তার হবে, পড়ালেখায়ও ভালো ছিল। সে সব সময় ছায়া বড় বড় ডক্টরদের দেখতো, তাদের কথা বলা মোটিভেশন সে ফলো করতো। এভাবে চলতে চলতে এক সময় ছায়া একটা ম্যাগাজিনে নির্ঝরকে দেখতে পায়। নির্ঝর সম্পর্কে পড়ে ছায়ার ভীষণ ভালো লাগে নির্ঝরকে, তাই সে নির্ঝরকে সার্চ করা শুরু করে। নির্ঝরের ইনস্টাগ্রাম ফেসবুক সব অ্যাকাউন্ট চেক করে ছায়া। ছায়ার নির্ঝরকে বেশ ভালোই লাগে, তাই সে তমাকে নির্ঝর সম্পর্কে বলে এবং তমাকে নির্ঝরকে দেখায়। তমা নির্ঝরকে তখনই প্রথম দেখে ছায়ার প্রসঙ্গে। তোমার কখনো ডক্টরদের প্রতি কোনো ইচ্ছে ছিল না, কিন্তু নির্ঝরকে দেখে ওর ভালো লেগে যায়। তমা ছায়াকে না জানিয়ে নির্ঝরের ভার্চুয়াল লাইফে অ্যাড হতে চেষ্টা করে, কিন্তু সেখানে নির্ঝর তোমাকে ফলোয়ার বানিয়ে রাখে। এটা দেখে তমা আরও বেশি আকৃষ্ট হয় নির্ঝরের দিকে। তমা বরাবর কখনোই ছায়াকে নিজের জীবনে কিছু শেয়ার করতো না, কিন্তু ছায়া বোনকে পায় সবই বলতো। তাই ছায়ারও জানা ছিল না তমা নির্ঝরের দিকে আকৃষ্ট। সেদিন ছিল শীতের শেষ, বসন্তের শুরু। ছায়ার কলেজে অনুষ্ঠান, আর অতিথি ছিল নির্ঝর। তমা তখন ইঞ্জিনিয়ারিং পড়ে। ছায়া ভীষণ উৎসাহ নিয়ে তোমাকে বলে, আপু জানিস আমাদের কলেজে ডক্টর নির্ঝর আসছে। কি সত্যি? হ্যাঁ, আমি শুনলাম উনি নাকি প্রধান অতিথি। ও আচ্ছা। ছায়া, তুই তো কাল যাবি তাই না? হ্যাঁ। শাড়ি পরবি? হুম। আমিও যাই তোর সাথে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কাল তবে আমাকে ডেকে নিয়ে যাস। আচ্ছা আপু। ছায়া খুশি খুশি নিজের রুমে চলে আসে। পরের দিন ছায়া একটা নীল শাড়ি পরে হালকা সেজে বেরিয়ে আসে তোমাকে ডাকতে। ছায়া তোমার রুমে এসে অবাক, তমা পুরাই বিয়ের সাজে সেজেছে, ভাইরাল লুক। ছায়া রুমে এসে নিজেকে আর তোমাকে দেখছে। ছায়া শুধু একটু লিপস্টিক আর আইলাইনার দিয়েছে, আর কিছু চুড়ি, একটা চেন, এক জোড়া ঝুমকো, আর তমা পুরাই ভাইরাল। আপু এত সেজেছিস কেন? কেন, ভালো দেখাচ্ছে না? হ্যাঁ কিন্তু একটু বেশি সুন্দর দেখাচ্ছে। সেটাই তো চাইছি। মানে? চল তো যাই। হুম। তমা আর ছায়া বেরিয়ে পড়ে। কলেজে পৌঁছে ছায়া দেখে তমা তার বন্ধুদের ডেকেছে, তাই তমা সেখানে চলে যায়। এদিকে ছায়া তার একমাত্র কাছের বান্ধবীকে বলেছে, আমার আপু আসবে, তোর সাথে যেতে পারবো না। ছায়া তমার দিকে তাকিয়ে মৃদু হেসে ভিতরে চলে আসে। আসতেই ওর দেখা হয় রুহির সাথে।
রুহিও ছায়ার মতো হালকা সেজেছে। এই মেরি জান, ছায়া, কখন এলি? মাত্র। ও, আপু কই? ওর বন্ধুদের সাথে। ওরে মেরে জান, তোর ক্রাশ আজ কলেজে আসবে, একটু হাস না। আমার সন্টু মন্টু। চল ওইদিকে যাই, কলেজটা ঘুরে দেখি আগে। আচ্ছা চল। রুহি আর ছায়া চলে যায়। এদিকে কলেজে অনুষ্ঠান শুরু হয় এবং নির্ঝরও পৌঁছে যায়। তমা নির্ঝরের দিকে তাকিয়ে পুরাই অবাক। এত ছবির থেকে সুন্দর ছেলেটা। তোমার জীবন মরণ এই নির্ঝরই। তোমার নির্ঝরের দিকে খেয়াল করতে থাকে। ওদিকে ছায়া রুহি কলেজ ঘুরতে থাকে। নির্ঝর তার বক্তব্য দেওয়ার আগে একবার নিজেকে রিসেট দিতে চায়, তাই নির্ঝর ওয়াশরুমে চলে আসে। তার পাশেই তার জন্য একটা রুম সেট করে রাখা ছিল। তমা নির্ঝরকে ফলো করতে করতে সেই রুমে চলে যায়। এদিকে রুহি, আমার না কুচি খুলে যাচ্ছে, চলো ওয়াশরুমে। এখন যাচ্ছি। রুহি আর ছায়া ওয়াশরুমের দিকে চলে আসতে থাকে। যেহেতু এটা গার্লস কলেজ, তাই আলাদা কোনো ওয়াশরুম নাই। ছায়া আর রুহি ওয়াশরুমের সামনে চলে আসে। নির্ঝরের গার্ডরা তাদের খেয়াল করেনি, কারণ তারা কিছুটা দূরে ছিল। রুহি, হুম আমি না আমার ব্যাগটা ওই গাড়িতে রেখে এসেছি। আমার কিছু সেফটি পিন লাগতো, একটু এনে দিবি? ওকে। রুহি চলে যায়। ছায়া ওয়াশরুমের দরজা খুলে। ভিতরে 5-6টা ওয়াশরুম আর তার বাইরে বেসিং। ছায়া ভিতরে কাউকে না পেয়ে ভাবলো কেউ নেই, তাই নিজের কুচি ঠিক করতে লাগলো। কিন্তু ঠিক করতে গিয়ে আরও বেঠিক হয়ে যাচ্ছে। ধুর, এটা কি করে আল্লাহ! তুমি কে? ছায়া কুচি ধরে ছিল, হঠাৎ একটা ছেলের কণ্ঠ শুনতে পেয়ে হাত থেকে সব কুচি মাটিতে পড়ে গেল। আর আয়নার দিকে চোখ গেল। নিজের ভ্রুকুচকে তাকিয়ে আছে ছায়ার দিকে। নিজের এই অবস্থায় নিজের সামনে পড়ে ছায়া পুরো বিভ্রান্তিতে পড়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। কি সমস্যা তোমার? ওভাবে তাকিয়ে আছো কেন? মানে আমি সরি, আমি জানতাম না কেউ আছে কাছে। কি সমস্যা? উম, উম, নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে ছায়ার মুখের শব্দ ভুলে যায়। মায়াবী কোনো পরী তার সামনে নেমে এসেছে, চোখে কাজল। আহ, কি মায়াবী লাগছে তাকে। ছায়া বেশ কিছু সময় পর নির্ঝরের রেসপন্স না পেয়ে নির্ঝরের পেটে গুঁতা দেয়। নির্ঝর ব্যথা পেয়ে সরে আসে। হাট, মেয়ে বেয়াদব নাকি? করেই রেখেছেন, ছাড়ছেনই না কি? কি করবো তা? তোমাকে আমি পরে দেখে নিব। কথাটা বলে নির্ঝর বেরিয়ে যায়। এই বেরিয়েই তুই এখনো কুচি ধরে দরজা খুলে দাঁড়িয়ে আছিস? আর এখানে তো ডক্টর নির্ঝর ছিল। হুম। কি বলিস? উনি তোকে এভাবে দেখেছে? হুম। আমার আল্লাহ, ব্যাককল মেয়ে, তুই দেখবি না? কি করব বল? কি আর করবি? রুহি দরজা বন্ধ করে ছায়াকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। ওদিকে নির্ঝর তার বক্তব্য শেষ করলো। স্যার, আপনার বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি একটু রেস্ট নিন। আপনার জন্য কিছু ছোট্ট ব্যবস্থা করছি, ওগুলো প্লিজ গ্রহণ না করে যাবেন না। প্রিন্সিপাল স্যার নির্ঝরকে কথাগুলো বলে হাতে হাত মেলালো। নির্ঝর আর প্রিন্সিপালকে না করলো না। তার আরও একটা উদ্দেশ্য ছিল, অবশ্য ছায়ার খোঁজ করা। নির্ঝরের জন্য প্রস্তুত করা রুমটিতে নির্ঝর গেল। সে গিয়ে হঠাৎ একটা মেয়েকে দেখতে পেয়ে অবাক হলো। কে আপনি? আমি তমা। আমাকে দিয়ে কাজ? আপনার জন্য অপেক্ষা করছিলাম আমি। আমি আপনার অনেক বড় ফ্যান স্যার। ধন্যবাদ। স্যার, একটা সেলফি তুলতে পারি? জি না, আমি কোনো প্রফেশনাল অ্যাক্টর না যে সেলফি নেবেন, সরি। নির্ঝরের না শুনেও তমা চুপচাপ সেখানে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। আর কিছু বলবেন? জি, ফেসবুকে ফ্রেন্ড হতে পারি প্লিজ? ওকে, আর কিছু না বলে আপনি আসতে পারেন। নির্জনের কথায় তমা অপমান বোধ করলো এবং সেখান থেকে চলে গেল। এসেই সুজা ছায়াকে না নিয়ে গাড়িতে করে নিজের বাসায় চলে এলো। এদিকে নির্ঝর কিছুটা শান্ত হয়ে সেখানে বসে রইল। কিছু সময় পর সব টিচাররা চলে আসে। নির্ঝর তাদের সাথে কথার প্রসঙ্গে ছায়ার খবর শুনে নেয়। তমা আপু তো ফোনও ধরছে না। ছায়া, এবার কি করবি? তুই চলে যা রুহি, রাত হয়েছে। তোর এমন বললে হয়? আমি তোকে বাসায় নিয়ে যাই, চল। রুহির বাসা একদিকে, ছায়ার বাসা অন্যদিকে। ছায়ার বাসার দিকে রাতের সময় একা যাওয়াটা ঠিক নয়।
কিন্তু রুহির বাসা পুরা একটা নিরাপদ জায়গায়, যার জন্য রুহি চাইছে ছায়াকে নিয়ে যেতে। আরে না, বাবাকে ফোন করি। হ্যালো বাবা। হ্যাঁ ছায়া বল মা। বাবা, আমি না কলেজে ফেসে গেছি, নিয়ে যাবে একটু আমায় বাসায়? মা ছিল তোর সাথে মা? বাবা, আপু মনে হয় বাসায় চলে গেছে, আর ফোন তুলছে না। কি বলছিস? তোকে একা ফেলে তোমার চলে গেছে? বাবা তুমি ভুল বুঝো না, আমি কি করব সেটা বলো। মা তুই বসতে লাগ, আমি আসি। আসলে আমি ডিউটিতে আছি। ছায়ার বাবা একজন এসআই, সে এখন ফোর্স নিয়ে একটা ডিউটিতে আছে। তাও মেয়ের ফোন পেয়েছে, এখন তাকে জলদি সব শেষ করতে হবে। কিন্তু মাছ থেকে বেঁধেছে আরেক বিপত্তি, যে ওষুধের দোকানে রেড পড়েছে, সেখানে মালিক পগার পার। এদিকে ছায়া রুহিকে পাঠিয়ে দিল, নিজেকে অপেক্ষা করছে বাবার জন্য। কিন্তু প্রায় 1 ঘন্টা হতে চললো, বাবার কোনো খোঁজ নেই। এবার বাবা আবার ফোন তুলছে না। ছায়ার এবার একা একা ভয়ে হতে লাগলো। হি আল্লাহ, কি করব আমি? ছায়া ভয়ে জড়সড় হয়ে বসে আছে। নির্জর টিচারদের বিদায় জানিয়ে বেরোতে গেলে ছায়াকে দেখতে পায়। এত রাত করেছে, মেয়েটা বাসায় যায়নি কেন? নির্জর ভ্রুকুচকে ছায়ার দিকে এগিয়ে গেল, গিয়ে দেখে ছায়া কাঁদছে। নির্জর বিভ্রান্তিতে পড়ে গেল। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আপু চলে গেছে, ফোন ধরছে না, বাবাও আসছে না, আমি কি করে যাব বাসায়? ভয় হচ্ছে আমার। ছায়ার অর্ধেক কথা নির্জর বুঝতে না পারলেও এটুকু বুঝেছে ছায়া বাসায় যেতে পারছে না। নির্জর ছায়াকে টেনে ওর চোখের পানি মুছে দেয়। পাগল মেয়ে, কাঁদছো কেন? আমিও তো আছি, চলো বাসায় দিয়ে আসবো। আমি কি আপনাকে চিনি নাকি? চেনা লাগবে না, চলো। নির্জর ছায়াকে নিয়ে ওর বাসায় আসলো, আর ছায়ার মায়ের হাতে ছায়াকে তুলে দিল। আন্টি, মেয়েটা কাঁদছিল ভয়ে বাসায় আসতে পারছে না বলে, একটু খেয়াল রাখবেন। আল্লাহ, তুই না তোমার সাথে গেলি তোমার বাসায়? আমি তো ভাবছি তুই বাসায় এসে বোধহয় ঘুমিয়ে গেছিস। তমা তো এটাই বললো। আসলে থাক, আর বলার লাগবে না, আয় ঘরে আয়। আপনিও আসুন, কিছু মুখে দিন। না আন্টি, এখন না, পরে কখনো, আজ আসি। নির্জর চলে এলো। ছায়া নির্জরের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নির্জরের জন্য একরাশ ভালো লাগা কাজ করতে লাগলো ছায়ার মনে। সেদিন তোমার নির্জরকে দেখেছিল। নির্জরের ছায়াকে পৌঁছে দেওয়াটা তোমার বিন্দুমাত্র সহ্য হচ্ছিল না, তাও সহ্য করেছিল, কারণ তার কাছে কোনো উপায় ছিল না। এভাবে কাটতে থাকে দিন। নির্জর ছায়াকে মাঝে মাঝে ফোন করে। নির্জরের ক্লান্তি দূর হয় ছায়ার সাথে কথা বলে। ছায়াও কথা বলে। ছায়া ধীরে ধীরে নির্জরকে ভালোবেসে ফেলে। নির্জরেরও ছায়ার ক্ষেত্রে ব্যতিক্রম নয়, কিন্তু নির্জর কখনো ছায়াকে বলেনি। এই না বলাটাই সব থেকে বড় ভুল ছিল। বিয়ের আগে নির্জরের এমন ব্যবহারের জন্য ধীরে ধীরে ফাঁস হবে। সেদিন শুক্রবার ছিল। তোমা নির্জরকে ফেসবুকে পোস্ট করে, কিন্তু নির্জর তোমাকে ব্লক করে, যার জন্য তোমা আবিরকে টার্গেট করে। তোমা কি ভাবছ? কিছু না, তুমি কখন আসলে? এই তো মাত্র। ও আচ্ছা। এদিকে তোমার প্রেশার লো কেন? কিসের এত চিন্তা? আর এত কম খাবার কেউ খায়? আমি কি জানি আমার প্রেশার লো কেন? তুমি এখনই এই দুধ খাবে। আরে ভাই, আর যা কিছু খেতে বলে খেয়ে নিয়ে নিব, এগুলো খাবো না প্লিজ। ছায়া, তুমি এত বাচ্চাদের মতো কেন করো? প্লিজ। না, কোনো প্লিজ নাই। এই আপনি মহা পাজি তো। না, আমি পাজি। হয়। ছায়া, দেখুন। এখন দেখবো না, রাতে দেখবো নি, এখন খেয়ে নাও, না হলে রাতে কাজ এখন সেরে নিব। কি ওভাবে তাকিয়ে আছো কেন? আপনি ভীষণ খারাপ। বাহ বউ, লক্ষ্মী তাহলে। ছায়া বেঞ্চি কেটে ওয়াশরুমে চলে গেল, আর নির্জর সেখানে বসে হাসতে লাগলো। পাগল মেয়ে। ওয়াশরুমে দরজা ফাঁকা করে দেখতে চাইছি ঘরে কেউ আছে কিনা। মরণের মরণ শাড়ি আনতে ভুলেই গেছি, তার উপরের মরণ ভালো এক মানুষের সাথে বিয়ে দিছে মা, শাড়ি না পরলে নাকি হবেই না। এমন পিচ্ছি একটা মানুষ, তার উপর শাড়ি চাপাই দিচ্ছে। উফ! আমি উকি ঝুঁকি মারছিলাম, সেই তখনই হঠাৎ নির্ঝর আমার মুখের সামনে জামা ধরলো। নপর শাড়ি পরতে হবে না, কষ্ট করে জামাই পরো, আর জলদি বাইরে এসে পড়ালেখা করতে হবে। নির্ঝর গম্ভীর গলায় কথাটা বললো। আমি একটু মুখ বের করে তাকিয়ে জামাটা নিয়ে আবারও দরজাটা লাগিয়ে দিলাম। ভালো হোক মন্দ হোক, সে তো আমারই।